হিয়নের কথায় চমকে উঠল প্রিহুলা। যথাসম্ভব কণ্ঠস্বর খাদে ছিল হিয়নের, যেন চুপি চুপি চুরি করতে এসেছে সে। সবার সম্মুখে আসলেই বা কি মহা অন্যায় হতো শুনি। খুব তো বোকা অবদের তকমা দেওয়া হয় প্রিহুলাকে। এবার যদি চেঁচিয়ে বাড়ির সকলকে জড়ো করে প্রিহুলা, তবে আচ্ছা মতো শিক্ষা হবে। পায়ে আলতো ছোঁয়া পেতেই আঁতকে উঠল প্রিহুলা। ফোনের ফ্ল্যাশ অন করে খুব যত্ন নিয়ে পা দেখছিল হিয়ন। ছোট্ট প্রিহুলা ড্যাবডেবে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দুষ্ট পুরুষের পানে। চোখ তুলে প্রিহুলার দিকে তাকালো হিয়ন। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে বাইরে রাখলো প্রিহুলা। জানালা গলিয়ে বাতাস প্রবেশ করছে সুরসুর করে। এইটুকু বাতাসে পায়ের তলানি শিরশির করে উঠল যেন। তবে কি গায়ের তাপমাত্রা বাড়ছে? পাশেই ঔষধের বাক্স থেকে মেডিসিন নিয়ে ঘাটাঘাটি করছিল হিয়ন। পরক্ষণে দ্রুত প্রিহুলার সম্মুখে এসে বলল, তুমি তো পেইন কিলারটাই নাওনি। ব্যথা কমাবার ইচ্ছে নেই নাকি সুস্থ হতে চাও না? হিয়নের কথায় অপ্রতিভ হলো প্রিহুলা। সমস্ত ঔষধ তো শাশুড়ি দায়িত্ব নিয়ে খাইয়ে গেছে, হয়তো মনের ভুলে এটা খাওয়ায়নি। এই জন্যেই ব্যথাটা উপশম হচ্ছিল না। ততক্ষণে পানির গ্লাস নিয়ে এসে প্রিহুলার হাতে ঔষধ ধরিয়ে দিল হিয়ন। বাধ্য মেয়ের মতো খেয়ে নিল প্রিহুলা। গ্লাস পাশ টেবিলে রাখতে গিয়ে খট করে শব্দ হলো। সোফায় থাকা তুলি খানিক নড়ে উঠল। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো হিয়ন। তুলি জেগে গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। সকাল হতেই সবার কাছে এই খবর পৌঁছে যাবে। তুলি নড়লেও জাগলো না। স্বস্তির শ্বাস ফেলে ফের প্রিহুলার সম্মুখে আসলো হিয়ন। কিশোরীর দৃষ্টি শান্ত শহরে হিয়নকে যেন সে খেয়ালি করেনি। তার উপস্থিতি একটু অবাকও করেনি তাকে, যেন এটাই স্বাভাবিক। মৃদুস্বরে বলল হিয়ন, ঘুমিয়ে যাও এখন, ব্যথা কমে যাবে। দেখো, এভাবে বসে থাকলে পিঠেও ব্যথা হয়ে যাবে। দৃষ্টি বাইরে রেখেই কাঠগলায় বলল প্রিহুলা। ঘুম আসছে না। মুখের উপর এরূপ কথা শুনে স্তব্ধ হয়ে গেল হিয়ন। কিশোরী কেমন বিজ্ঞদের মতো আচরণ করছে। এখন মনে হচ্ছে অবুঝ মেয়েটাই ভালো ছিল, যাকে ধমকে কথা শোনানো যেত, আর সর্বক্ষণ ভয় নিয়ে সেধিয়ে থাকতো মেয়েটা। গভীর মনোযোগ নিয়ে প্রিহুলাকে খেয়াল করলো হিয়ন। মেয়েটা চাঁদ দেখাই মত্ত। কিশোরী এভাবে বিধু সঙ্গী হলে যে অযত্নের শরীরের বেহাল দশা হবে। তপ্তশ্বাস ফেলল হিয়ন। পরক্ষণে এগিয়ে এসে অবাধ্য কিশোরীকে কোলে তুলে নিল। নিরতিশয় বিস্মিত দৃষ্টি প্রিহুলার। কি চাইছে এই লোকটা? কথা অমান্য করায় কোনরূপ শাস্তি দিবে না তো? এ কোন মহা মুসিবত! তার কাছ থেকে রাগ ধমক ছাড়া অন্য কিছু আশা করাও যায় না। ব্যালকনিতে এসে দোলনায় প্রিহুলাকে বসিয়ে দিল হিয়ন। পায়ের দিকে সর্বোচ্চ খেয়াল রেখেছে, পাছে ব্যথা না পেয়ে বসে মেয়েটা। প্রিহুলার অবাকের রেশ কাটল না। নিজেকে গুটিয়ে জড়সড় করে নিল। তার উপর যে প্রলয়ঙ্কারী ঝড় আসছে সেটুকু বুঝতে বাকি নেই। প্রিহুলার অবাকের রেশ কাটল না। নিজেকে গুটিয়ে জড়সড় করে নিল। তার উপর যে প্রলয়ঙ্কারী ঝড় আসছে সেটুকু বুঝতে বাকি নেই। এই পুরুষকে সম্পূর্ণই যে শিরা উপশিরাই তার চেনা। হাত ভাঁজ করে নিয়ে শক্ত গলায় বলল হিয়ন, তোমার যেহেতু ইচ্ছে আজকে চন্দ্রবিলাস করবে, তাহলে এখানেই রাত কাটাও। রুম থেকে ঠিকঠাক চাঁদ দেখা যায় না, এখন মন ভরে দেখতে পারবে। কপাল কুঁচকে আসলো প্রিহুলার। লোকটা ঠিক মেজাজ খারাপ করে দিল। এই লোকের থেকে এর চেয়ে বেশি কী বা আশা করা যায়? আজকের চাঁদটা দেখে মন অনেকখানি ভালো হয়ে গিয়েছিল প্রিহুলার। এই রুষ্ট পুরুষ ঠিক মনে বিতৃষ্ণা ছড়িয়ে দিল। মন খারাপটুকু হিয়নকে বুঝতে দিল না প্রিহুলা। মুহূর্তেই ফোকলা হেসে বলল, আপনিও আসেন না, দুজন একসাথে চাঁদ দেখবো। আবছা চাঁদের আলোয় ছোট্ট কিশোরীর এক টুকরো হাসিতে স্বল্প সময়ের জন্য থমকে গেল হিয়ন। দ্বিজরাজ যেন স্বয়ং ঠাঁই নিয়েছে প্রিহুলার মুখাবয়বে। শুষ্ক মলিন মুখে অনেক দিন পর এই হাসিটা দেখল হিয়ন। অন্যরকম স্নিগ্ধতা ছড়িয়েছে কেমন। মুগ্ধতার রেশ নিয়ে ধীর পায়ে দোলনার দিকে এগিয়ে গেল হিয়ন। নিশ্চুপ হয়ে প্রিহুলার পাশের ফাঁকা জায়গায় বসলো। পিলে চমকালো প্রিহুলা। কোনো রকম প্রতিক্রিয়া জানালো না লোকটা। প্রিহুলার কথা মেনে নিল। সব কিছুই কি বাস্তব ঘটছে, নাকি কোনো অলীক জগতে প্রিহুলা? নিজের হাতে চিমটি কাটতেই ব্যথা অনুভূত হলো তার। না, এ তো সত্যি। ভাইয়া,
তিতিনের কথায় ভাবনার ঘোর কাটল হিয়নের। মুহূর্তেই বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো হিয়ন। তিতিনকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠল যেন। বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালো। থতমত খেয়ে চোখের চশমা ঠিক করায় ব্যস্ত হলো হিয়ন। মুহূর্তেই এক লজ্জাকর পরিস্থিতির পরিবেশ তৈরি হয়েছে যেন। মনকে দেবার মতো কোনো রকম উত্তর নেই তার কাছে। হাত ভাঁজ করে ভাইয়ের এই অস্থিরতা খেয়াল করছিল তিতিন। যেন এক্ষুনি এখান থেকে পালাতে পারলেই হিয়নের নিস্তার। অন্য পাশ মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসছে প্রিহুলা। আবছা অন্ধকারে এই হাসিটুকু দৃষ্টিগোচর হয়েই রইল বাকিদের। ছোট্ট কিশোরীকে জব্দ করতে ডাক্তার নিজেই ফেঁসে গেল কেমন। ফোনের ফ্ল্যাশ অন করে প্রলম্বিত শ্বাস ফেলে বলল তিতিন। নিজের বউয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়ার পর কেউ যে এতটা ঘাবড়ে যেতে পারে সেটা বোধহয় আমার ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। মানে ভাবখানা এমন করছিস যেন অন্য কোনো মেয়ের সাথে তোকে দেখে ফেলেছি আমি, নাকি বোনের সম্মুখে প্রেম করতে লজ্জা পাচ্ছিস? ইস, আমার তো নিজের উপরই বিরক্ত লাগছে। তোদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলাম ভাইয়া। তিতিনের কথা শুনে বিস্ময়ে মুখ হয়ে আছে হিয়ন। এরকম কোনো উদ্দেশ্য নিয়েই তো এখানে সে আসেনি। আপাত দৃষ্টিতে বিষয়টা ঠিক ভিন্ন উপস্থাপন হয়ে গেল। শুধু পুচকে মেয়েটার খোঁজই তো নিতে এসেছিল সে। ডাক্তার হিসেবে তার কর্তব্যের মাঝে পড়ে এটা। বার কয়েক চোখের পাতা ঝাপটালো হিয়ন। নিজেকে এখনো ধাতস্থ করতে পারেনি, কোনো রকম তুতলে বলল। এত রাতে তুই এখানে কি করতে এসেছিস সেটা বল। তিতিন এগিয়ে এসে প্রিহুলার পাশে ফাঁকা জায়গাটায় আয়েশি ভঙ্গিতে বসে বলল। আমি তো ভাবির খোঁজ নিতে এসেছিলাম। তুলি ঠিকঠাক খেয়াল রাখছে না। রুমে এসে শূন্য বিছানা দেখে অবাক হয়ে গেছিলাম। ভাবলাম ভাইয়া কি এমন সেবা দিল যার ফলে কয়েক ঘন্টার মধ্যে ভাবি পা সেরে গেল। ওয়াশরুমটাও ফাঁকা। কৌতূহল নিয়ে ব্যালকনিতে এসেই দেখি লাইভ সিনেমা চলছে। চুপচাপ দাঁড়িয়ে থাকলে তোদের কথোপকথনটাও শুনতে পারতাম। আফসোস হচ্ছে, ভীষণ ভীষণ আফসোস। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। হিয়নের দশা হয়েছে তাই। তিতিন এখন মনের মাধুরী মিশিয়ে আবল তাবল বকে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে গোবে চারার মতো এসব শোনার কোনো মানে হয় না। অবশ্য পুচকে অবোধ মেয়েটা কি সব ভাবছে কে জানে। থমথমে গম্ভীর শব্দে বলল হিয়ন। কানের নিচে 2 চর বসাবো তোর। বাচ্চা মেয়েটার সামনে কিসব ইয়ার কি শুরু করেছিস তিতিন? এসব ফালতু কথা যেন দ্বিতীয়বার আর না শুনি। পরিবারের কারো সামনে তো নয়ই। আমি শুধু মেয়েটার অবস্থা জানতে এসেছি, আর কিছুই না। এই মেয়ে প্রেম বোঝে নাকি? নির্বোধ ইডিয়েট সে। এই মেয়ের থেকে প্রেম আশা করলে তোর ভাইকে বিনা প্রেমেই মরতে হবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না হিয়ন। ঘটঘট করে বেরিয়ে গেল। ভয়ানক অট্ট হাসিতে ফেটে পড়ল তিতিন। ভাইকে ডেকেও যে নাগাল পাওয়া গেল না। তবে কথাগুলো রাগে বিরক্তে দুঃখে নাকি অভিমানে বলে গেল বোঝা গেল না। চট করেই প্রিহুলার পানে তাকালো তিতিন। চাঁদের পানে নির্নিমেষ দৃষ্টি মেয়েটার। 2 ভাই বোনের কোনো কথাই তার মধ্যে প্রতিফলন ঘটালো না। কাদামাটির মতোই যেন নিস্তব্ধ সে। অত্যল্পকালে ঠোঁটের হাসিটুকু বিলীন হলো তিতিনের। মেয়েটার চোখে মুখে এক অন্য রকম প্রগাঢ় ছাপ। ভাই তার কিসের ইঙ্গিত দিয়ে গেল? দুজনের মধ্যকার বনিবনা কি ঠিক নেই? তিতিন খুব করে চাই ভাইয়ের অন্তঃকরণে আবারও পুনরুজ্জীবিত হোক প্রণয়। নিহি নামক জগতে আটকা পড়া হিয়নের মুক্তি মিলুক প্রিহুলার মাধ্যমে। প্রিহুলাকে অনুসরণ করে তিতিনও মত্ত হলো দ্বিজরাজের রূপে। আজকের চাঁদটা সত্যিই সুন্দর। আনমনে প্রশ্ন করে বসল সে। ভাইয়াকে তুমি কতখানি ভালোবাসো ভাবি? ভাইয়া তো খুব ব্যস্ত থাকে, কখনো সময় পেলে তোমায় ঘুরতে নিয়ে যায় না। অবশ্য আজকের মুহূর্তটা দেখেই বুঝতে পেরেছি তোমাদের মধ্যে প্রেম জমে একদম ক্ষীর। ঘাড় ঘুরিয়ে তিতিনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল প্রিহুলা। তোমার ভাই তো আমাকে শান্তি দেওয়ার জন্যই এখানে নিয়ে আসছে। কথায় কথায় শুধু তার রাগটাই দেখেছি। এক কথায় বলতে গেলে সে খুবই রাগী মানুষ। ওনাকে দেখলেই ভয় লাগে আমার। প্রিহুলার কথা শুনে কিয়ৎক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল তিতিন। তখন ভাইয়া এই কথাগুলো কেন বলে গিয়েছিল তা এখন স্পষ্ট।
বয়স অনুযায়ী মেয়েটার কথাবার্তার ধরন এমন হওয়াই স্বাভাবিক। খানিক রয়ে শুয়ে বসল তিতিন, ফের চাঁদে দৃষ্টি রেখে বলল, হতে পারে তোমার আগমনটা ভাইয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত, কিন্তু জীবনটা আমাদের যেটা দেয় সেটা কখনো ঠিক ভুল বিচার হয় না। তোমার মনে হতে পারে এই কাজটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এমনটা ভাবার কোনো মানে নেই। তোমার জীবনে যেটা ঘটার হওয়ার সেটা হবেই, হোক না সেটা ভুল কিংবা সঠিক, তবু এটাই আমাদের মেনে নিতে হয়। তেমনি ভাইয়ার সাথেও তোমার বিয়েটাও কোনো ভুল নয়, এটাই হওয়ার ছিল। সব কিছু স্বাভাবিকভাবে মেনে নাও, জীবন সুন্দর হয়ে যাবে। প্রেমিক পুরুষ সে নয় যে সর্বক্ষণ মিষ্টি কথায় তোমায় ভুলিয়ে রাখবে, হাজারটা রঙিন স্বপ্ন দেখাবে, কল্পনার জগতে ভাসাবে, বরং সে যে তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হবে, ছোটোখাটো বিষয়গুলো যত্ন নিয়ে খেয়াল করবে, ভালোবাসা বলে নয় অনুভব করাবে। সেই প্রকৃত প্রেমিক পুরুষ। একজন শুদ্ধ পুরুষের ভালোবাসা তুমি সহজেই অনুভব করতে পারবে, বুঝতে পারবে। ভাইয়া হয়তো তোমাকে শাসনে রাখে, রাগ দেখায়, সেটা তোমার ভালোর জন্যই। একটুখানি গভীরে ভাবলেই রুষ্ট পুরুষের শক্ত খোলস ভেদ করে স্বচ্ছ হৃদয় দেখতে পাবে। এই জন্য তোমাকে আরো বুঝতে হবে, অনেকটা বড় হতে হবে। মামনি আর ভাইয়া যে উদ্দেশ্যে তোমাকে নিয়ে এসেছে, আমি চাই সেটা পূরণ হোক, সময় সঠিক উত্তর দেয়। গভীর মনোযোগ নিয়ে তিতিনের কথাগুলো শুনল প্রিহুলা। তার মনে যে নতুন করে আরো কত শত প্রশ্ন উদয় হলো, তবে তার লক্ষ্যে আগে পৌঁছতে হবে। তবেই রুষ্ট পুরুষকে নিয়ে সে মস্তিষ্কে ভাবনার আসর বসাবে। এবার দেখা যাক এই অনাকাঙ্ক্ষিত জীবন কি ভবিষ্যৎ নির্ধারণ করে। চট করেই ঘাড় ঘুরিয়ে প্রিহুলার দিকে তাকিয়ে বলল তিতিন, ভাইয়া তো তখন রাগ করেই চলে গেল। এখন তোমাকে রুমে কে দিয়ে আসবে? আমার পক্ষে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসি। কথাগুলো বলেই উঠে বেরিয়ে গেল তিতিন। খুব দ্রুতই যেন ঘটে গেল সব। পিছু ডাকতে গিয়েও থমকে গেল প্রিহুলা। একটুখানি চেষ্টা করলে সে একাই তো যেতে পারত, বারংবার লোকটার কোলে চড়লেও কেমন জড়তা ঘিরে ধরে। রুদ্ধশ্বাসে থাকতে হয় যেন, মনে হয় যে কোনো মুহূর্তে গোটা হৃৎপিণ্ডই বেরিয়ে আসবে বক্ষস্থল ছিঁড়ে। অস্বস্তি এক অনুভূতি। দুদিন যাবৎ ছেলেকে স্কুলে যেতে নিষেধ করছেন আরিফ হক। পরের জমি বর্গা নিয়ে তাতে সবজির আবাদ করেছেন। একা সবকিছু সামাল দেওয়াও দুষ্কর তার পক্ষে। কাজের জন্য আলাদা লোক নিতে হয়েছে। এর জন্য দুবেলা খাবার সমেত টাকাও দিতে হয়। প্রিহাল হাতে হাতে সাহায্য করলে বাপ ছেলে মিলেই কাজ সম্পন্ন হয়ে যেত। গতকাল ছেলেকে ঘরে না পেয়ে স্ত্রীর সঙ্গে একচোট ঝগড়া হয়েছে আরিফ হকের। আজকে সকালে উঠেও ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে রেনু বেগম। এইটুকু বয়সে ছেলেটা জমি চাষে নেমে গেলে পড়াশোনা গোল্লায় যাবে। একবার যদি সে বেঁকে বসে বাবার সঙ্গে এই কাজই করবে, তবে ইহজনমে আর ছেলেকে শিক্ষিত করতে পারবেন না রেনু বেগম। ছেলের পড়াশোনা নিয়ে আরিফ হকের কোনো রকম আগ্রহ নেই। বাবার সঙ্গে কাজ করলে 2 পয়সা আয় হবে, পেট চলবে, এতেই হলো তার। উঠোনে ভয়ানক রকম চেঁচামেচি করে যাচ্ছেন আরিফ হক। ছেলেকে যে ইচ্ছেকৃত স্কুলে পাঠিয়ে দিয়েছে রেনু বেগম, সেটুকু বুঝতে বাকি নেই তার। স্ত্রীকে অকথ্য ভাষায় কথা শোনাচ্ছেন হেসেলে রান্নায় ব্যস্ত রেনু বেগম। ক্ষণে ক্ষণে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। লাকড়ির ধোঁয়া যেন নিঃশ্বাস বন্ধ করে দিতে চাইছে। লোকটার কোনো কথাই গায়ে মারতে চায় না সে। কান্ত আর চেপে ধরে রাখা যায় না। প্রতিটা কথাই তীরের মতো কলিজায় আঘাত করে। ভেতর ঠেলে ঠুলে চক্ষু উপচে জল গড়ায়। সমস্ত ঝড়ঝাপটা নিজের উপর টেনে নিতেও কোনো রকম দ্বিধাবোধ নেই রেনু বেগমের। ছেলের উপর কোনো আঁচ না আসলেই হলো। হাতে দা কাস্তে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো আরিফ হক। হেসেলের মুখোমুখি দাঁড়িয়ে জোরালো শক্ত গলায় বলল, এই দা নিয়া মা ছেলের টুকরা টুকরা করব, সব কিন্তু শেষ আমার। এত খাটাখাটনির কইয়া কি নিজের পেটে একলা চালাই আমি? আমি চিন্তা তো কারো নাই।
কারো থেকে ফিরিয়ে আইস, তারপর মা ছেলে টুকরা টুকরা কইরা এই উঠানের পুইত্তা দিমু। কথাগুলো বলতে বলতে চলে গেলেন আরিফ হক। রেনু বেগমের ইচ্ছে হলো চিৎকার করে গলা ফাটিয়ে বলুক, এক্ষুনি মাইরা ফেলেন, রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একেবারে নিঃশেষ হওয়া ঢের ভালো। মেয়েটাকেও নিয়েও দুশ্চিন্তা কম হয় না তার। কত দূরে থাকে মেয়েটা, কই কিভাবে থাকে সেইটুকুও তো জানার অবকাশ নেই। কাল থেকেই মায়ের মন কেমন খচখচ হয়ে যাচ্ছে। কাল থেকেই মায়ের মন কেমন খচখচ হয়ে আছে। মনে হচ্ছে প্রিহুলা এই বুঝি তার মাকে ডাকছে। মেয়েকে খুব করে অনুভব করলেও একটুখানি ছোঁয়া যায় না। দম যেন বন্ধ হয়ে আসে রেনু বেগমের। ফোন করে খোঁজ নেওয়ারও কোনো উপায় অন্তর নেই। রাগের বশে ফোনটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আরিফ হক। প্রায় দিন 15 লেগেছে প্রিহুলার পায়ের আঙ্গুল পুরোপুরি সেরে উঠতে। এই সামান্য ব্যথা এতখানি নাস্তানাবুদ করে ছাড়বে বুঝতে পারেনি। গ্রামে থাকাকালীন হুটহাট পড়ে গিয়ে কত ব্যথা পেয়েছে ইয়াত্তা নেই। এইরকম বেহাল দশা কখনোই হয়নি। এই কয়টা দিন কত সহস্রবার যে লোকটার কোলে চড়তে হয়েছে ভাবতেও অসহ্যকর লাগে। এইটুকু অসুস্থতা যেন একেবারে নির্লজ্জ করে ছেড়েছে প্রিহুলাকে। অবশ্য হিয়নের যথেষ্ট যত্ন আত্মি ছিল। ডাক্তার হলে বুঝি এতটাই কর্তব্য হয়? প্রিহুলার ছোটখাটো বিষয়গুলোও কেমন খেয়াল করেছে লোকটা। হুট করেই তিতিনের বাণীগুলো মনে পড়ল প্রিহুলার। হিয়নের এই যত্নের পিছনের আদতে কোনো কারণ আছে, নাকি নিজের কর্তব্য পালন করছে সে? ষষ্ঠ ইন্দ্রিয় কিছু অনুভব করলেও সেটুকু তোয়াক্কা করবে না প্রিহুলা। রাগত্ব পুরুষের মনে কোনো ভালোবাসা নেই। ওই চাঁদ ছুতে গেলে বরং ঝলসে যাবে সব। জানালা গলিয়ে দমকা হাওয়া আসতেই কল্প জগৎ থেকে বেরিয়ে আসলো প্রিহুলা। রাতের আকাশ মেঘলা হলে যেন আরো গুমোটার ভয়ানক রূপ ধারণ করে। কোথাও চাঁদ নক্ষত্রের দেখা মেলে না। গোটা অম্বরটাই নিঃসঙ্গ অশান্ত হয়ে ওঠে। তখন কেবল মেঘ বৃষ্টির রাজত্ব চলে। মৃদু ঠান্ডা পরিবেশ বলছে যে কোনো সময় বৃষ্টিপাত ঘটিয়ে দিবে। বৃষ্টি আসার পূর্বের হাওয়াটা দারুণ লাগে প্রিহুলার। দুহাতে সম্পূর্ণ পর্দা সরিয়ে দিয়ে চোখ বুজে প্রলম্বিত শ্বাস নিল প্রিহুলা। কয়েক হাত দূরত্বে চুপি চুপি দুটো চোখ মুগ্ধ হলো। পলক পড়ল না। বাহাতে চোখে ভালো মতো চশমা এঁটে নিল হিয়ন। উদ্ভ্রান্ত হাওয়া এসে কিশোরীর দীর্ঘ কেশগুচ্ছগুলো এলোমেলো করে দিচ্ছে। আবছা অন্ধকারাচ্ছন্ন রুমে হলদে কাত্রবর্ণ প্রদীপের মতো আলো ছড়াচ্ছে যেন। অবাধ্য মন চাইছে যত্ন নিয়ে ওই কেশরাশিগুলো আয়ত্তে নিয়ে আসতে। হিয়ন তো খোপা বাঁধতে জানে না, তবে কি করে নিজের আয়ত্তে নিয়ে আসবে ওই কেশগুচ্ছ? অপার সৌন্দর্যে মোহিত হয়ে ধীর পায়ে রুমে এগিয়ে গেল হিয়ন। খাটে তিতিনার টুনি বেঘরে ঘুমোচ্ছে। সাবধানের সহিত সেদিকে এক পলক দৃষ্টি ফেলে প্রিহুলার সম্মুখে এগিয়ে গেল হিয়ন। কারো উপস্থিতি পেতেই তড়াৎ করে পাশে দৃষ্টি ফেলল প্রিহুলা। মুহূর্তেই আকাশে বিদ্যুৎ চমকে আলোর ঝলকানিতে হিয়নের মুখখানায় স্পষ্ট হয়ে ভেসে উঠল। পিলে চমকালো প্রিহুলা। এইটুকু বোধহয় আশা করেনি, নাকি চোখের ভ্রম এটা কে জানে। রাতের শহর দেখতে যাবে? হিয়নের কথায় দফায় দফায় চমকে উঠল প্রিহুলা। এই রাত্রিরে তার মধ্যে যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। এখন বেরোতে চাচ্ছে লোকটা? নিজের সত্তা অস্তিত্বে আছে তো সে, নাকি সম্পূর্ণটাই প্রিহুলার স্বপ্ন জগৎ? আচমকা বিকট শব্দে গর্জন দিল মেঘ। ভয়ানক চমকে দোকান চেপে ধরে। চোখ মুখ কুঁচকে ফেলল প্রিহুলা। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ খুলতেই সম্মুখে কাউকে দেখা গেল না। তার মানে এটা নিছক কল্পনা ছিল। তিতিন ততক্ষণে নড়ে চড়ে উঠেছে। আধো ঘুমো ঘুমো স্বরে প্রিহুলাকে বলল জানালা আটকে দিয়ে এসে শুয়ে পড়তে। চুপচাপ বাধ্য মেয়ের মতো জানালা আটকে দিয়ে খাটের কাছাকাছি এগিয়ে আসলো প্রিহুলা। আচমকা হাতে ভয়ানক টান অনুভূত হলো। ভয়ে কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসলো প্রিহুলার। অন্ধকারে যেন দ্রুতই ঘটে গেল সব। করিডোরে আসতেই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। দৃষ্টি বরাবর তাকাতেই রুষ্ট পুরুষের সঙ্গে চোখাচোখি হলো। তবে সমস্ত কিছু সত্যিই ঘটছে। কিন্তু এত রাতে লোকটা প্রিহুলাকে টেনে নিয়ে আসলো কেন? কিছু বলার থাকলে ভোরেই বলতে পারত। হিয়ন দ্রুতই প্রশ্ন করলো, বাইরে যেতে পারবে?
কিছু কেনাকাটা করব। আসলে মেয়েদের জিনিসপত্রের ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই। হুট করে হিয়ানের এরূপ আবদারে হতভম্ব হলো প্রিহুলা। অবুঝ কিশোরীর থেকে সাহায্য চাইছে, যার কিনা কোনো বোধবুদ্ধি নেই। অবশ্য সকল চিন্তা বাদ দিয়ে কেবল মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কার জন্য কেনাকাটা করতে যাবে হিয়ন। ভাবুক, কিশোরীর মুখপানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাকিয়ে আছে হিয়ন। দুরন্ত এক চিন্তা খেলে যাচ্ছে তার মুখাবয়বে, যার গভীরতার হদিশ করতে গিয়েও বারংবার ব্যর্থ হয় হিয়ন।